তাহলে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স এই চ্যাপ্টারটা আমরা কেন পড়বো বললাম? যে একজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার জন্য কিন্তু ইন্টেলিজেন্সের যে প্রকৃত অর্থ সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষার্থীর শেখার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, বিচার শক্তি, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সবার কিন্তু সমান নয়, ঠিক আছে? এক একজনের এক এক রকম। এই অধ্যায় আমাদের কি শেখাবে? ইন্টেলিজেন্স কী, এর বৈশিষ্ট্য কী, কীভাবে এটাকে মূল্যায়ন করা হয়, এবং এই চ্যাপ্টারের ভিতরে আইকিউ বলে একটা ধারণা আছে, সেটাও আমরা জানবো। এই জ্ঞানটা, এই যে ইন্টেলিজেন্স, এই জ্ঞান একজন শিক্ষককে শিক্ষার্থীদের সক্ষমতা, শিক্ষার্থীর যে ক্ষমতা পাওয়ার কতটুকুন, সেই সক্ষমতা বুঝতে, উপযুক্ত শিখন পদ্ধতি নির্বাচন করতে এবং তাদের সর্বোচ্চ বিকাশে সাহায্য করতে সক্ষম করে। এইটা হচ্ছে ইন্ট্রোডাকশনে বললাম। এরপরে আমরা যে প্রথমেই আমরা থিওরিজ অফ কনসেপ্ট অফ ইন্টেলিজেন্সের প্রথমেই ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে দেখো, এখানে ডেফিনিশন বলা হয়েছে। ডেফিনিশন যে দ্য অ্যাবিলিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অ্যান্ড স্কিল, জ্ঞান ও দক্ষতা অর্জন এবং তা প্রয়োগ করার ক্ষমতাই হলো বুদ্ধিমত্তা। মানে ডেফিনেশন হিসাবে কি দিয়েছে? ডেফিনেশন হিসাবে দিয়েছে জ্ঞান এবং দক্ষতা অর্জন এবং সেটাকে প্রয়োগ করার ক্ষমতাই হচ্ছে কি বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স। এটার উৎস কোথা থেকে? বলছে ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ইন্টেলিজিয়ার। এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? একটা ল্যাটিন শব্দ ইনটেলিজিয়ার অথবা ইন্টেলিজেন্সিয়া, এই ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যেটার মানে হলো টু আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা বা অনুধাবন করা। ঠিক আছে? তাহলে ডেফিনেশনে কি বললাম? যে জ্ঞান ও দক্ষতা অর্জন এবং সেটাকে প্রয়োগ করার ক্ষমতা, সেটাই হলো বুদ্ধিমত্তা। তুমি একটা জ্ঞান অর্জন করলা, তুমি একটা দক্ষতা অর্জন করলা, এবং সেই অর্জন করার পরে তুমি যে প্রয়োগ করবে, এই প্রয়োগ করার ক্ষমতাটাই হচ্ছে ইন্টেলিজেন্স। আর ইন্টেলিজেন্স এই শব্দটা উৎপত্তি লাভ করেছে ইন্টেলিজিয়ার অথবা ইন্টেলিজেন্সিয়া নামক একটা ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ টু আন্ডারস্ট্যান্ড বা বোঝা অথবা অনুধাবন করা। ওকে, নেক্সট হচ্ছে বলছে যে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, দ্য অ্যাবিলিটি টু লার্ন অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ক্যারি আউট অ্যাবস্ট্রাক্ট রিজনিং। বলছে এটা হচ্ছে তোমার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা ক্ষমতা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, শেখার ক্ষমতা এবং অ্যাবস্ট্রাক্ট যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা করার যোগ্যতাই হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্স। তাহলে ইন্টেলিজেন্স হচ্ছে কি? ইন্টেলিজেন্স বলতে পারবো যে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, অ্যাবিলিটি টু লার্ন শেখার ক্ষমতা, অ্যাবিলিটি টু ক্যারি আউট অ্যাবস্ট্রাক্ট রিজনিং বিমূর্ত চিন্তাভাবনা করার ক্ষমতা, শেখার ক্ষমতা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এর নামই হচ্ছে বুদ্ধি। ঠিক আছে? এর নামই হচ্ছে কি বুদ্ধি। নেক্সট আমরা জানবো ক্যারেক্টারিস্টিক অফ ইন্টেলিজেন্স। বুদ্ধিমত্তার 5টা বৈশিষ্ট্য আমরা জানবো। ঠিক আছে? 5 ক্যারেক্টারিস্টিক অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে? 5টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বরে বলছে দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট, লার্ন ফ্রম লাইফ অ্যান্ড সলভ প্রবলেম। অ্যাডাপ্ট করার যে ক্ষমতা, অ্যাবিলিটি, অ্যাডাপ্ট মানে অভিযোজন করা বা সহজে অ্যাডজাস্ট করা, মানে অভিযোজন মানে মানিয়ে নেওয়া। ঠিক আছে? মানিয়ে নেওয়া। তারপরে লার্ন ফ্রম লাইফ, জীবন থেকে শেখা অ্যান্ড সলভ প্রবলেমস এবং সমস্যার সমাধান করার ক্ষমতা। 2 নম্বরে হচ্ছে ক্যাপাসিটি টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্সেস, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের সামর্থ্য। 2 নম্বর কি হচ্ছে? অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের যে সামর্থ্য, ক্যাপাসিটি টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, তুমি যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছো সেখান থেকে যেটা তুমি শিখলে, সেই শেখার যে ক্যাপাসিটি, সেটাকে বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল আর ইনক্লুডেড ইন ইন্টেলিজেন্স। মানে হচ্ছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা, এবং ইন্টারপার্সোনাল স্কিল মানে তোমার ইন্টারপার্সোনাল স্কিল মানে কি? তুমি মানুষের সঙ্গে মিশতে পারছো কিনা, এই মানে তুমি এক কথায় মিশুক কিনা, মানে মানুষের সঙ্গে মেলামেশা করার যে দক্ষতা, সেই দক্ষতার কথাটা এখানে বলা হচ্ছে ইন্টার পার্সোনাল স্কিল আর ইনক্লুডেড ইন ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সের ভিতরে কিন্তু ইনক্লুডেড রয়েছে, তুমি মানুষের সাথে মেলামেশা করতে পারছো কিনা, এটাকে বলছে ইন্টার পার্সোনাল স্কিল। ক্রিয়েটিভিটি মানে তোমার যে সৃজনশীলতা, এটাকে। ইন্টেলিজেন্স ইনভলভ দ্য অ্যাবিলিটি টু জাজমেন্ট, কম্প্রিহেনশন অ্যান্ড রিজনিং। বলছে ইন্টেলিজেন্স কি ইনভলভ করে? ইন্টেলিজেন্স ইনভলভ করে জাজমেন্ট করার অ্যাবিলিটি, কম্প্রিহেনশন এবং রিজনিং মানে বুদ্ধি, বিচার বুদ্ধি, বোধগম্যতা এবং যুক্তির ক্ষমতাকে নির্দেশ করে। জাজমেন্ট করার অ্যাবিলিটিকে ইনভলভ করে বোঝার ক্ষেত্রে, বোঝার যে দক্ষতা,
এবং চিন্তা ভাবনা করার দক্ষতাকে ইনভলভ করে কি ইন্টেলিজেন্স। ইট ইনভলভস দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড পিপুল, মানুষকে বুঝতে বোঝার ক্ষমতা রাখে, অবজেক্টকে বোঝার ক্ষমতা রাখে, এবং সিম্বল লাইক ল্যাঙ্গুয়েজ, ভাষার মতো সিম্বলকে বুঝতে বা বোঝার ক্ষমতা রাখে ইন্টেলিজেন্স। এবার হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট সম্পর্কে আমরা জানবো। ইন্টেলিজেন্স কোশেন্ট, যেটাকে সংক্ষেপে আইকিউ বলা হয়, কনসেপ্ট আইকিউ ইজ এ টোটাল স্কোর ডিরাইভড ফ্রম several standardized tests designed to assess human intelligence. হিস্টোরি বলছে দ্য অ্যাব্রিভিয়েশন আইকিউ ওয়াজ কয়েন্ড বাই দ্য সাইকোলজিস্ট উইলিয়াম স্টার্ন। আইকিউ এই শব্দটা যিনি দিয়েছেন, যে এই নামটা কে কে দিয়েছেন, উইলিয়াম স্টার্ন, এবং ফর্মুলা ওয়াজ লেটার রিভাইজ বাই টারম্যান, এবং ফর্মুলাতে এটাকে পরিণত করেন টারম্যান। ঠিক আছে, টারম্যান ফর্মুলাটা দিয়েছিল। মেন্টাল এজ, মেন্টাল এজ মানে হচ্ছে মানসিক বয়স। এক্সপ্রেস অ্যাজ দ্য এজ অ্যাট হুইচ চাইল্ড ইজ পারফর্মিং ইন্টেলেকচুয়ালি, মেন্টাল এজ মানে মানসিক বয়স যেটাকে বলা হয়। আইকিউ যেটাকে বলা হয় ইন্টেলিজেন্স কোশেন্ট। ঠিক আছে, আইকিউ হচ্ছে কি বললাম, যে ইন্টেলিজেন্ট কোশেন্ট, যেটাকে বাংলায় বুদ্ধাঙ্ক বলা হয়। তো এই আইকিউ ইন্টেলিজেন্স হচ্ছে একটা টোটাল স্কোর, যেটা ডিরাইভ, যেটা কোথা থেকে পাচ্ছি, বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট থেকে। হয়তো তোমার আইকিউ লেভেলটা আমি কীভাবে টেস্ট করব, ধরো পরীক্ষার মাধ্যমে হতে পারে, বা কোনো একটা টেস্ট দিলা তুমি, টেস্টের মাধ্যমে আমি কি করব, আইকিউটা টেস্ট মানে চেক করব। আইকিউ ইজ এ টোটাল স্কোর, আইকিউ হচ্ছে একটা স্কোর যেটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে, বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ডিজাইন টু অ্যাসেস হিউম্যান ইন্টেলিজেন্স, মানে হিউম্যান ইন্টেলিজেন্সের উপর বিভিন্ন টেস্ট থাকে, সেই টেস্ট থেকে আমরা যে স্কোরগুলো পাবো সেই স্কোর অনুযায়ী এই আইকিউটা আমরা বলতে পারবো, আইকিউ স্কোরটা। আর আইকিউটা প্রথম কে চালু করেছিল, উইলিয়াম স্টার্ন, আর ফর্মুলা ডিরাইভ করেছিল টারম্যান। ঠিক আছে, টারম্যান। মেন্টাল এজ, আইকিউ এর ফর্মুলা হচ্ছে মেন্টাল এজ মানে মানসিক বয়স, আর ক্রোনোলজিক্যাল এজ, ক্রোনোলজিক্যাল এজ মানে তোমার বয়স এখন যেমন 20, সেটাকে বলছে ক্রোনোলজিক্যাল। আর মানসিক একটা বয়স বলে দেবে কোশ্চেনে, সেটা হচ্ছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা হচ্ছে আইকিউ ফর্মুলা। এইবার আইকিউ ক্লাসিফিকেশন টেবিল, এটা একটু দেখে নাও। বলছে যাদের আইকিউ রেঞ্জ 140 এবং তার থেকে বেশি, তাদেরকে কি বলা হয়, জিনিয়াস বলা হয়। যাদের আইকিউ লেভেলটা 140-এর ঊর্ধ্বে, তাদেরকে জিনিয়াস বলে। 130 থেকে 139 যাদের, তাদেরকে ভেরি সুপিরিয়ার মানে উচ্চ বুদ্ধি সম্পন্ন বলা হয়। 120 থেকে 129 যাদের, তাদেরকে উন্নত বুদ্ধি সুপিরিয়র বলা হয়। 110 থেকে 119 যাদের, তাদের গড়ের চেয়ে এভারেজের থেকে বেশি। আর 90 থেকে 109 যাদের, তাদের হচ্ছে নর্মাল বা এভারেজ। আর বিলো এভারেজ মানে 80 থেকে 89। আর যাদের ডাল বর্ডার লাইন, তাদেরকে বলা হয় 70 থেকে 79-র ভিতরে যারা, তাদেরকে ডাল বলা হয়। আর একেবারে ক্ষীণ বুদ্ধি যাদের, 50 থেকে 69 যাদের আইকিউ। আর যারা মূর্খ, তাদের 25 থেকে 49 আইকিউ। আর ইডিয়ট কাদের বলবো, যাদের 0 থেকে 24 আইকিউ। মেজর থিওরিজ অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার প্রধান তত্ত্বসমূহ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, থামো তো, কারণ এক মিনিট দেখো, আমরা এখন জানবো মেজর থিওরিজ অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার প্রধান তত্ত্বসমূহ। ঠিক আছে, প্রথমে হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর থিওরি। এই সিঙ্গেল ফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর থিওরিটা কে দিয়েছেন, অ্যালফ্রেড বিনেত। বিনেত বলেন একজন বিজ্ঞানী, তিনি এই থিওরিটা দিয়েছেন। তাহলে আলফ্রেড বিনেতের যে থিওরি, সেই থিওরিটার নাম হচ্ছে কি, সিঙ্গেল ফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর থিওরি। তাহলে সিঙ্গেল ফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর থিওরি কে দিয়েছেন, আলফ্রেড বিনেত। ডেভেলপ দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট ইন ফ্রান্স, ফ্রান্সে প্রথম এই ইন্টেলিজেন্সটা ডেভেলপ করেছিল কত সালে, 1904 সালে। হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ মেন্টাল এজ, তিনিই প্রথম যিনি মেন্টাল এজের কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন। তাহলে কে মেন্টাল এজ এই কনসেপ্টটাকে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, কে, অ্যালফ্রেড বিনেত। বিনেতই প্রথম বলেছিলেন মেন্টাল এজের কথা। অ্যাকর্ডিং টু দিস থিওরি, তার যে থিওরি, তাই সেই থিওরি অনুযায়ী উই উইল হ্যাভ এ কমন সেন্স, আমাদের একটা সাধারণ সেন্স আছে, অর জেনারেল ফ্যাক্টর অথবা সাধারণ একটা ফ্যাক্টর আছে, অফ ইন্টেলিজেন্সের, টু অ্যাপ্লাই, যেটাকে আমরা অ্যাপ্লাই করি ইন এভরি টাস্ক, প্রত্যেকটা কাজে। তো তিনি যে থিওরিটা দিয়েছিলেন, সেই থিওরিতে তিনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা কাজে অ্যাপ্লাই করি ইন্টেলিজেন্সের একটা সাধারণ সেন্স, সাধারণ ফ্যাক্টর আমাদের মধ্যে সেটা রয়েছে। উই অল হ্যাভ এ কমন সেন্স অর জেনারেল ফ্যাক্টর অফ ইন্টেলিজেন্স টু অ্যাপ্লাই ইন এভরি টাস্ক, মানে আমাদের সকলেরই একটা কমন সেন্স আছে অথবা জেনারেল ফ্যাক্টর অফ ইন্টেলিজেন্স রয়েছে, যেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কি করি, অ্যাপ্লাই করি। ওকে,
এবার টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছেন? টু ফ্যাক্টর থিওরি দিয়েছেন চার্লস স্পিয়ারম্যান। চার্লস স্পিয়ারম্যান বলেন একজন বিজ্ঞানী, তিনি টু ফ্যাক্টর থিওরি দেন। স্পিয়ারম্যান ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন অ্যাজ এ পায়োনিয়ার অফ ফ্যাক্টর অ্যানালাইসিস। ফ্যাক্টর অ্যানালাইসিসের পথিক হিসাবে তিনি বিখ্যাত ছিলেন। ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য তিনি বিখ্যাত ছিলেন কে? স্পিয়ারম্যান। অ্যান্ড ফর স্পিয়ারম্যানস র্যাঙ্ক কো রিলেশন কোএফিসিয়েন্ট হি প্রপোজ দ্যাট ইন্টেলিজেন্ট কনসিস্ট অফ টু ডিস্টিংক্ট ফ্যাক্টর। তাহলে ইন্টেলিজেন্স যে দুইটা ফ্যাক্টরে গঠিত, সেটা প্রথম তিনি বললেন কে? স্পিয়ারম্যান, চার্লস স্পিয়ারম্যান বললেন যে ইন্টেলিজেন্স দুইটা ডিস্টিংক্ট ফ্যাক্টরে গঠিত। একটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর, যেটাকে জি ফ্যাক্টর বলে, আর একটা হচ্ছে স্পেসিফিক ফ্যাক্টর, সেটাকে বলা হয় এস ফ্যাক্টর। যেটাকে জি ফ্যাক্টর সেটাকে বলা হয়, সেটা হচ্ছে বংশগতভাবে যেটা প্রাপ্ত, বংশগতভাবে যেটা আমরা পাই, সেটাকে আমরা বলছি জি ফ্যাক্টর বা অ্যাকোয়ার্ড ফ্রম হেরিডিটি অ্যান্ড ক্যান নট বি ইনক্রিজ ফ্রম দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ থেকে কোনো রকম এটাকে বৃদ্ধি করা যায় না, ইনক্রিজ করা যেতে পারে না। ইউজড ইন অল জেনারেল টাস্ক, এটা একটা জেনারেল টাস্ক, সাধারণ টাস্ক, মানে এটা বংশগতভাবে যে ঘটনাটা ঘটবে সেটা একটা জেনারেল টাস্ক, ঘটবেই সেটা সাধারণভাবে। দুই নম্বর হচ্ছে স্পেসিফিক ফ্যাক্টর, যেটাকে আমরা এস ফ্যাক্টর বলবো। অ্যাকোয়ার্ড ফ্রম দ্য এনভায়রনমেন্ট থেকে যেটা আমরা পাবো সেটাকে বলবো আমরা স্পেসিফিক ফ্যাক্টর, এবং ক্যান বি এনহ্যান্সড বাই প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমরা প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেটাকে বাড়াতে পারবো, ইনক্রিজ করতে পারবো, কমাতে পারবো বা বাড়াতে পারবো, ঠিক আছে। হেল্প ইউ এক্সেল অ্যান্ড স্পেসিফিক ফিল, এবং এটাকে কি করবে? সাহায্য করবে, ঠিক আছে। এক্সেল মানে আমার মানে এক্সেল মানে কি একটু দেখতে পারো তুমি সার্চ করে। যাই হোক, এটা আমাদের এক্সপিরিয়েন্স ও প্র্যাকটিসগুলোকে মানে প্র্যাকটিসের ক্ষেত্রে এটা ইনক্রিজ করবে, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে বলছে যে সাইনা নেহওয়াল প্লেয়িং ব্যাডমিন্টন ইজ ইউজিং হার স্পেসিফিক অ্যাবিলিটি এস ফ্যাক্টর। সাইনা নেহওয়াল তিনি যে ব্যাডমিন্টন খেলে, সেই খেলার সময় স্পেসিফিক অ্যাবিলিটি ব্যবহার করে। স্পেসিফিক অ্যাবিলিটি মানে পরিবেশের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট করে, প্র্যাকটিস করে 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 সে ভালো একটা জায়গায় গিয়েছে, স্পেসিফিক অ্যাবিলিটি। যেখানে বিরাট কোহলি প্লেয়িং ফুটবল ইউজেস ইজ জেনারেল অ্যাবিলিটি। বিরাট কোহলি কিন্তু তার একটা জেনারেল ফ্যাক্টর, মানে বংশগত একটা, মানে ছোটো থেকেই সে ভালো খেলে। বাট হোয়াইল প্লেয়িং ক্রিকেট হি ইউজেস হিজ স্পেসিফিক ফ্যাক্টর, কিন্তু যখন সে ক্রিকেট খেলে তখন সে স্পেসিফিক ফ্যাক্টর কাজে লাগায়, ব্যবহার করে। নেক্সট হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি। মাল্টিপল ইন্টেলিজেন্সের যে থিওরি, এটা কে দিয়েছেন? হাওয়ার্ড গার্ডনার। হাওয়ার্ড গার্ডনার বলেন একজন বিজ্ঞানী, তিনি মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিটা দিয়েছেন। অ্যান আমেরিকান কগনিটিভ সাইকোলজিস্ট হু ফার্স্ট ইন্ট্রোডিউস মাল্টিপল ইন্টেলিজেন্স ইন হিজ ফেমাস বুক ফ্রেমস অফ মাইন্ড। তাহলে হচ্ছে ফ্রেমস অফ মাইন্ড কার বই? গার্ডনারের বই। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে ফ্রেমস অফ মাইন্ড কার বই? গার্ডনারের বই। তিনি যে বইটা লিখেছিলেন সেই বইয়ের ভিতরে তিনি মাল্টিপল ইন্টেলিজেন্সের কথাটা উল্লেখ করেছেন। ইনফ্লুয়েন্স বাই জিন পিয়াজে, তিনি প্রভাবিত হয়েছিলেন পিয়াজের মাধ্যমে। পিয়াজে, এরিকসন, ব্রুনার, ব্রুনার এদের মাধ্যমে তিনি প্রভাবিত হন, ইনফ্লুয়েন্স হন। গার্ডনার বিলিভ করতেন দ্যাট পিপুল হ্যাভ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড লার্নিং। গার্ডনার মনে করতেন যে মানুষের বিভিন্ন চিন্তাভাবনা করা, শেখার বিভিন্ন ওয়ে আছে। মানুষের চিন্তাভাবনা করার বিভিন্ন ওয়ে আছে, শেখার বিভিন্ন ওয়ে আছে, পদ্ধতি আছে, এটা তিনি মনে করতেন। ক্রিটিক, সমালোচনা। ইট ল্যাক্স এম্পিরিক্যাল এভিডেন্স, এটি পরীক্ষামূলক প্রমাণের অভাবের জন্য সমালোচিত। পরীক্ষামূলক প্রমাণ সেইভাবে তিনি করতে পারেননি বলে তিনি তার কথাগুলো একটু সমালোচিত হয়েছে। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্সের 8টা টাইপ আমরা এখন জানবো। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক ভার্বাল, একটা লজিক্যাল ম্যাথমেটিক্যাল, একটা স্পেশিয়াল। তাহলে ইন্টেলিজেন্সের কতগুলো টাইপ আছে? 8টা টাইপ। একটা লিঙ্গুইস্টিক ভার্বাল, লজিক্যাল ম্যাথমেটিক্যাল, স্পেশিয়াল, মিউজিক্যাল, বডিলি কাইনেস্থেটিক, ইন্ট্রাপার্সোনাল আর ন্যাচারালিস্টিক। এবার লিঙ্গুইস্টিক ভার্বালের মধ্যে আমরা কি কি পড়ছি দেখো। লিঙ্গুইস্টিক মানে ভাষা, মানে ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা আসবে, প্রোডাকশন, ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে, ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক ভার্বাল। যেমন কবিরা, পোয়েট, তারা কি করতে পারে? ভাষার ব্যবহার করতে পারে। যারা রাইটার, তারা ভাষা ব্যবহার করতে পারে, ভাষা তৈরি করতে পারে ঠিক ভালোভাবে। ওরেটার, যারা লেখক, তারাও পারে। এবার লজিক্যাল ম্যাথমেটিক্যাল, যারা লজিক দিয়ে যারা ম্যাথ করে, ম্যাথমেটিক্যাল স্কিল, সায়েন্টিফিক থিঙ্কিং, মানে যারা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করতে পারে, বিভিন্ন প্রবলেম সলভ করতে পারে, তারা কারা? সায়েন্টিস্টরা পারে, ম্যাথামেটিশিয়ানরা পারে। স্পেশিয়াল মানে কি? স্পেশিয়াল মানে হচ্ছে ফর্মিং ভিজুয়াল ইমেজ অ্যান্ড প্যাটার্ন, যারা চিত্রকল্প তৈরি, মানে ছবি আঁকতে পারে, যারা ছবি এঁকে কোনো প্যাটার্ন তৈরি করতে পারে, যেমন তুমি ভালো ছবি আঁকতে পারো। পেইন্টার যারা, তাদেরকে পেইন্টারদেরকে বলা হয় কি? স্পেশিয়ালে পি আছে, স্পেশিয়ালের ভিতরে পি ভরা আছে, পি ফর পেইন্টার, মনে রাখবা। পেইন্টার মানে চিত্রকল্প তৈরি, মানে ছবির মাধ্যম দিয়ে কোনো ইমেজ আঁকা, প্যাটার্ন আঁকা। এবার মিউজিক্যাল মানে মিউজিক সম্পর্কে, মিউজিশিয়ান যারা, সিঙ্গার যারা, তারা মিউজিক্যাল, সেন্সিটিভিটি টু মিউজিক্যাল রিদম অ্যান্ড প্যাটার্ন।
ঠিক আছে। আর বডিলি কাইনেস্থেটিক মানে হচ্ছে বডি নড়াচড়া, মুভমেন্ট, বডি মুভমেন্টের একটা কাজ থাকবে, মানে ইউজিং হোল অর পর্সন অফ দ্য বডি ফ্লেক্সিবল অ্যান্ড ক্রিয়েটিভলি, মানে বডি মুভমেন্টের কথা থাকবে। যেমন স্পোর্টসম্যান, সার্জেন এরা কি করে বডি মুভমেন্ট করতে পারে, স্পোর্টসম্যান খেলাধুলা করতে পারে, মানে মুভমেন্ট করতে পারে, তাই না? সার্জেন যারা হয় তারাও বডি মুভমেন্টে ই করে। ইন্টারপার্সোনাল কি হয়, ইন্টারপার্সোনাল মানে মানে যারা মানে একাধিক মানুষের সাথে কথা বলে, যেমন সাইকোলজিস্ট, তারা কাউন্সিলর, পলিটিশিয়ান, এরা একাধিক মানুষের সাথে এদের উঠা বসা মেলামেশা কথাবার্তা থাকে, সাইকোলজিস্টের যেমন থাকে, কাউন্সিলর যেমন থাকে, ঠিক আছে। ইন্ট্রা মানে কি, যে নিজের সাথে নিজে কথা বলে, মানে ফিলোসফার, স্পিরিচুয়াল লিডার, যে নিজের সাথে নিজে, ইন্ট্রাপার্সোনাল মানে নিজের সাথে নিজেই কথা বলে। ন্যাচারালিস্টিক মানে যে প্রকৃতি প্রেমিক হয়, ন্যাচারালিস্টিক মানে যে প্রকৃতি প্রেমিক, সেন্সিটিভিটি টু দ্য ফিচার্স অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, মানে প্রকৃতি প্রেমিক, যেমন ফার্মার, মানে বোটানিস্ট, জিওলজিস্ট, এগুলো। নেক্সট হচ্ছে গ্রুপ ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের গ্রুপ ফ্যাক্টর থিওরিটা কে আবিষ্কার করেছিল? থার্স্টন, লুইস এল থার্স্টন বলেন একজন বিজ্ঞানী, ঠিক আছে। থার্স্টন বলে থার্স্টন থার্স্টন বলেন একজন বিজ্ঞানী, তিনি গ্রুপ ফ্যাক্টর থিওরিটা আবিষ্কার করেন। গ্রুপ ফ্যাক্টর থিওরি বলছে, ইনস্টেড অফ ভিউইং ইন্টেলিজেন্স অ্যাজ এ সিঙ্গেল জেনারেল অ্যাবিলিটি, থার্স্টনস থিওরি ফোকাসড অন 7 প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি। তাহলে থার্স্টন যে অ্যাবিলিটির কথা বলেছিল, 7টা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছে, পিএমএ, 7টা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছে। থার্স্টন এক্সটেন্ডেড স্পিয়ারম্যান থিওরি ইনটু মাল্টি ফ্যাক্টর অ্যাপ্রোচ। থার্স্টন এক্সটেন্ডেড করেছিল, কি এক্সটেন্ডেড করেছিল? স্পিয়ারম্যানের যে থিওরিটা, সেই স্পিয়ারম্যানের থিওরিটাকে এক্সটেন্ড করেছিল মাল্টি ফ্যাক্টর অ্যাপ্রোচে, একাধিক ফ্যাক্টরে কি করেছিল, একাধিক ফ্যাক্টরে সে এক্সটেন্ড করেছিল, মানে ইনক্রিজ করেছিল, বর্ধিত করেছিল থিওরিটাকে। তো 7টা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি কি কি? একটা হচ্ছে স্পেশিয়াল অ্যাবিলিটি, স্পেশিয়াল মানে হচ্ছে তোমার অ্যাবিলিটি টু পারসিভ স্পেশিয়াল রিলেশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পারসেপচুয়াল স্পিড, মানে যেটা হচ্ছে অ্যাবিলিটি টু গ্রাস ভিজুয়াল ফিল্ড র্যাপিডলি, ইন্দ্রিয়গত দ্রুততা। আর 3 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল মানে অ্যাবিলিটি টু ডিল উইথ নাম্বার, নাম্বারের সাথে যারা ডিল করতে পারে। আর পারসেপচুয়াল মানে পারসেপ মানে বুঝতে পারে, অনুভূতি, মানে ইন্দ্রিয়, পারসেপশন যেটাকে বলা হয়, মানে বুঝতে পারে। স্পেশিয়াল মানে হচ্ছে পারসিভ করে, স্পেশিয়াল, স্পেশিয়াল মানে একটু আগে বললাম তোমাকে। নিউমেরিক্যাল মানে নাম্বার নিয়ে যারা, ভার্বাল কম্প্রেশন মানে যারা অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মিনিং ওয়ার্ড, মানে কথা দিয়ে যারা বুঝতে পারে, কথার মাধ্যমে। ওয়ার্ড ফ্লুয়েন্সি, যারা একদম ওয়ার্ড সব মানে কথা র্যাপিডলি কথা বলে, একদম। অ্যাবিলিটি টু থিঙ্ক, ভাবতে পারে, ইউজ ওয়ার্ডস র্যাপিডলি, দ্রুত কথা বলতে পারে। মেমোরি, অ্যাবিলিটি টু রিমেম্বার ইনফরমেশন, মেমোরি মানে যারা ইনফরমেশন মনে রাখতে পারে। রিজনিং মানে যারা চিন্তা ভাবনা করে, যারা লজিক দিয়ে চিন্তা ভাবনা করতে পারে, তাদের রিজনিং বলা হয়। এই 7টা মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার 5 নম্বর পেজে টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স। এটা কে দিয়েছে? স্টানবার্গ। স্টানবার্গ যে থিওরিটা দিয়েছে, সেই থিওরিটার নাম হচ্ছে টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স, ঠিক আছে। তাহলে স্টানবার্গের থিওরিটার নাম কি? টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স। অ্যাটেম্প টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স ইন টার্মস অফ 3 ডিস্টিং কম্পোনেন্ট রেদার দ্যান এ সিঙ্গেল অ্যাবিলিটি। 3টে কম্পোনেন্টে তিনি ভাগ করেছিলেন, ঠিক আছে। টায়ার্কিক থিওরিটাকে তিনি 3টে কম্পোনেন্টে ভাগ করেছেন। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল, ক্রিয়েটিভ, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। অ্যানালাইটিক্যাল হচ্ছে কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভের মধ্যে পড়ছে এক্সপেরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স, আর প্র্যাকটিক্যালের মধ্যে পড়ছে কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স। কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্স বলতে, কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কোনগুলো পড়ছে? অ্যানালাইজ পড়ছে, অ্যানালাইজ করা, ইভালুয়েট করা, সমালোচনা করা, জাজ করা, কম্পেয়ার করা, কন্ট্রাস্ট, অ্যাসেস, আমরা যেগুলো মূল্যায়ন করি, ঠিক আছে, অ্যানালাইসিস করছি, কোনো মূল্যায়ন করছি, এগুলোকে কম্পোনেন্সিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ফেলবো। আর এক্সপেরিমেন্ট যেগুলো করবো, এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স যেগুলো, সেগুলো সৃজনশীল থাকবে, অভিজ্ঞতা ভিত্তিক থাকবে, যেমন ডিসকভার করা, ইমাজিন করা, সাপোজ, প্রেডিক্ট করা, ক্রিয়েট করা, ইনভেন্ট করা, এগুলো কিন্তু এক্সপেরিমেন্টের মধ্যে পড়ছে। আর কনটেক্সচুয়াল মানে যেগুলো তোমার কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, মানে ব্যবহারিক পরিবেশ ভিত্তিক, যেগুলো অ্যাপ্লাই করি আমরা সাধারণত যেসব জিনিসগুলো আমরা ইউজ করি, অ্যাপ্লাই করি, ইউজ করি, পুট ইনটু প্র্যাকটিস, যেটা প্র্যাকটিস করি, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করি যেগুলো সাধারণত, সেগুলো। নেক্সট হচ্ছে ক্রিস্টাল অ্যান্ড ফ্লুইড ইন্টেলিজেন্স। রেমন্ড বি ক্যাটেল, এই যে রেমন্ড বি ক্যাটেল যে থিওরিটা দিয়েছে, সেটা হচ্ছে তোমার ক্রিস্টাল অ্যান্ড ফ্লুইড ইন্টেলিজেন্স, এই থিওরিটা দিয়েছিলেন। ফ্লুইড ইন্টেলিজেন্স কি জিনিস আর ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স কি জিনিস, আমরা এটা এখন জানবো। ফ্লুইড ইন্টেলিজেন্স রিফার করে টু দ্য অ্যাবিলিটি টু রিজন, থিঙ্ক ফ্লেক্সিবলি, ফ্লেক্সিবলি চিন্তা ভাবনা করার অ্যাবিলিটিটা রিফার করে কে? ফ্লুইড ইন্টেলিজেন্স মানে তোমার ফ্লেক্সিবলি নমনীয়ভাবে চিন্তা ভাবনা করতে পারে, একদম ফ্লেক্সিবল, মানে কোনো জটিলতা নাই, নমনীয়ভাবে চিন্তা ভাবনা করার যে সক্ষমতা, এটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। ইট ইজ গেইন ফ্রম হেরিডিটি, এটা হেরিডিটি থেকে প্রাপ্ত, বেসড অন নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে। পিকস অ্যাট মিড 20s অ্যান্ড ডিক্রিজ আফটার, মানে 20 বছর পর্যন্ত, মানে 20 বছরের মধ্যে এটা পিক হয়, 20 বছর বয়সের মধ্যে এটা পিক হয়, আর তারপরে এটা কমতে থাকে। আর ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সটা কি? এটা রিফার করে অ্যাকওয়ার্ড নলেজ, এটা তুমি যত নলেজ গ্যাদার করবে তত এটা এই ইন্টেলিজেন্সটা তৈরি হবে। যত তুমি বই পড়বে তত তুমি জ্ঞান অর্জন করবে, যত স্টাডি করবে তত জ্ঞান অর্জন করবে, মানে অ্যাকচুয়ালি এটা নলেজ অ্যাকোয়ার করা, যেটা স্কিল, বিভিন্ন স্কিল তুমি অ্যাকোয়ার করলে, নলেজ অ্যাকোয়ার করলে,
এটা হচ্ছে তোমার এডুকেশন, লার্নিং, এক্সপিরিয়েন্স, কালচারাল ইনফ্লুয়েন্স থেকে তুমি এগুলোকে গেইন করতে পারো, ঠিক আছে। ইট কন্টিনিউ টু ইনক্রিজ আনটিল অ্যারাউন্ড 70 ইয়ার্স অফ এজ, মানে 70 বছর পর্যন্ত এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্সের স্ট্রাকচার 3D মডেল। এটা কে দিয়েছে? জয় পল গিলফোর্ড। গিলফোর্ড বলেন একজন বিজ্ঞানী, গিলফোর্ড বলে একজন সাইকোলজিস্ট, তিনি কী করেছিলেন? 3D মডেল দিয়েছিলেন। গিলফোর্ড গিভ দ্য ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট থিঙ্কিং। তিনি কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে যে ডিস্টিংশন, যে পার্থক্য, সেই পার্থক্যটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন। কনভার্জেন্ট মানে অভিসারী আর ডাইভার্জেন্ট মানে অপসারী। কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে যে ডিস্টিংশন, যে পার্থক্য, সেই পার্থক্যটা কে বলেছেন? গিলফোর্ড বলেছেন। প্রপোজ 3 ফান্ডামেন্টাল ডাইমেনশন, 3টে ডাইমেনশনের কথা বলেছেন। অপারেশন, কন্টেন্ট এবং প্রোডাক্ট। অপারেশন, কন্টেন্ট এবং প্রোডাক্ট, 3টে কম্পোনেন্টের, 3টে ডাইমেনশন, ফান্ডামেন্টাল ডাইমেনশনের কথা তিনি বলেছিলেন। টোটাল মেন্টাল অ্যাবিলিটি 5 × 6 × 6, 180 মেন্টাল অ্যাবিলিটি, 180টা মেন্টাল অ্যাবিলিটির কথা তিনি বলেছেন। 5 × 6 × 6 যদি গুণ করো 180, এই 180টা মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছিলেন। কন্টেন্ট ডাইমেনশন ইনক্লুড, যিনি যে সমস্ত কন্টেন্ট ডাইমেনশনগুলো তিনি ইনক্লুড করেছিলেন সেগুলো হচ্ছে ভিজুয়াল, অডিটরি, তারপরে সিম্বলিক, সিমেন্টিক আর বিহেভিয়ারাল, মানে ব্যবহারিক, যেটা ব্যবহার ভিত্তিক, যেটা সিমেন্টিক, সিম্বলিক আর অডিটরি। অডিটরি মানে শোনা, সিম্বল মানে সিম্বলের মাধ্যমে, সিমেন্টিক মানে ওইটা অর্থবহ কিছু একটা, সিমেন্টিক মানে অর্থবহ। এর হচ্ছে মাল্টিফ্যাক্টর থিওরি বা অ্যানার্কিক থিওরি, এটা থর্নডাইক দিয়েছিল। তো থর্নডাইকের থিওরির নাম কি? অ্যানার্কিক থিওরি বা মাল্টিফ্যাক্টর থিওরি। থর্নডাইক অপোজড the concept of general common ability. He found that intelligence is an aggregate of different independent ability. বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অ্যাবিলিটির সমন্বয়ে এই ইন্টেলিজেন্সটা তৈরি হয়। তাহলে মাল্টিফ্যাক্টর থিওরি বা অ্যানার্কিক থিওরিটা কি জিনিস? অ্যানার্কিক থিওরি কে দিয়েছেন? থর্নডাইক দিয়েছেন। থর্নডাইক কি বললেন? থর্নডাইক বললেন বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা অ্যাবিলিটির সমন্বয়ে যে অ্যাবিলিটিটা তৈরি হয় সেটাই কিন্তু সেটাই হচ্ছে মাল্টিফ্যাক্টর থিওরি বা অ্যানার্কিক থিওরি। হি ক্লাসিফাইড ইন্টেলিজেন্স ইন্টু 3 টাইপ, 3টে টাইপে তিনি ইন্টেলিজেন্সটা ক্লাসিফাই করেন। একটা অ্যাবস্ট্রাক্ট, একটা কনক্রিট, আর একটা হচ্ছে তোমার সোশ্যাল ইন্টেলিজেন্স। অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট আর একটা সোশ্যাল ইন্টেলিজেন্স। নেক্সট হচ্ছে আমরা জানবো যে 4 অ্যাট্রিবিউটস অফ ইন্টেলিজেন্স। থর্নডাইকের 4টে বৈশিষ্ট্যের কথা, 4টে বৈশিষ্ট্য, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 4টে অবদানের কথা, 4টে বৈশিষ্ট্যের কথা বলেছে। একটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 1, রেঞ্জ, এরিয়া, স্পিড, 4টে বিষয়ের কথা বলেছেন। তাহলে থর্নডাইক ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 4টে বিষয়ের কথা বলেছেন, একটা লেভেল, তারপরে রেঞ্জ, তারপরে এরিয়া, তারপরে স্পিড। লেভেলটা কি? রিফার টু দ্য লেভেল টু ডিফিকাল্টি অফ এ টাস্ক দ্যাট ক্যান বি সলভ, মানে হচ্ছে তোমার যে একটা টাস্কের যে ডিফিকাল্টি, সেই ডিফিকাল্টির লেভেলটা কতটা সেটাকে এখানে রিফার করা হয়, যেটা সলভ করা যেতে পারে। মানে একটা অঙ্ক করছো, সেই অঙ্কটা কতটা জটিল, যতটা জটিল যাতে করে সমাধান করতে পারা যায়, লেভেল সম্পর্কে বলেছেন থর্নডাইক। রেঞ্জ কতটা? রেঞ্জ টোটাল নাম্বার অফ টাস্ক, কতগুলো টাস্ক, এটাকে রেঞ্জ বলছে, যে কতগুলো আমি হয়তো তোমাকে অঙ্ক করতে দিয়েছি, কতগুলো করতে দিয়েছি, টোটাল নাম্বার অফ টাস্ক, এটাকে রিফার করছে রেঞ্জ। এরিয়া মিনস দ্য টোটাল নাম্বার অফ সিচুয়েশন অ্যাট ইচ লেভেল টু হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ইজ অ্যাবল টু রেসপন্ড, এটা মানে হচ্ছে টোটাল নাম্বার অফ সিচুয়েশন, মানে কতগুলো সিচুয়েশনে আমি দিয়েছি সেই সিচুয়েশনের সংখ্যা। আর হচ্ছে স্পিড, র্যাপিডলি উইথ হুইচ উই ক্যান রেসপন্ড টু দ্য আইটেম, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার কত দ্রুত তুমি এটাকে করতে পারবে, এটাই বলা হয়েছে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস।